ঋতুপর্ণার সঙ্গে একদমই নয়, ঋতুপর্ণার সঙ্গে কোনোদিনই হয়নি। ঋতুপর্ণার আমি একটা ছবিতে কাজ করেছিল আমার ডিরেকশনে, তখন একটা পোস্টার রাখি সাওয়ান্ত যে এটা আইটেম নাম্বার পোস্টারে তোমার পরিচালনায় না ছবিটা, পোস্টারে ছোট ছবি হয়েছিল বলে ওর একটু মনে খারাপ হয়েছিল, কিন্তু মনোমালিন্য বা কোনোদিন আমার সঙ্গে ঋতুপর্ণার কোনো প্রবলেম হয়নি। দেবশ্রীর সঙ্গে আমার সম্পর্ক কোনোদিন ভালো ছিল না, দেবশ্রীর সঙ্গে কোনোদিন আমার কথা হতো না যখন কাজ করতাম, কিন্তু এখন হয় এগুলো। এবং আমি বোধহয় একমাত্র হিরোইন যে কোনো ছবি রিলিজের আগে 15টা ছবি ফ্লোরে ছিল। তো আমি কি করতে পারি, কিরম হতে পারে, কেউ না জেনেও আমাকে মনে হয়েছিল যে পারবে বলে হয়তো নিয়েছে। প্রডিউসার না একটা ছেঁড়া জুতো পরে এসেছিল আমার বাড়িতে, তো আমি দেখে বলেছিলাম যে জুতোটা ছেঁড়া ছবি করতে পারবে না, আমি করিনি। কিন্তু সেই ছবিটা 2 মাসের মধ্যে তৈরি করে রিলিজ করেছে। জিমে যাওয়াটা কম্পালসারি, এখন যেমন সোশ্যাল মিডিয়ায় কম্পালসারি, কি খাচ্ছি কি পড়ছি দেওয়াটা সবটাই, সবটাই। তো তখন ওটা কম্পালসারি ছিল, তুমি পাবলিকলি যাবে না। শো করলে আমরা অনেক সময় সিনিয়র ডিরেক্টরকে না বলে, প্রডিউসাররা বলতো এটা করবে করো না, আমাদের ডিরেক্টররা বলতো যে ফাংশনে যাবে না, আমাদের ডিরেক্টররা বলতো যে বেশি ছবি করবে না, মানে যত বেশি এক্সপোজ হবে, টিভিতে কাজ করবে না, তারা বাড়িতে বসে বিনা পয়সার টিকিট না কেটে দেখলে তোমাকে সিনেমা টিকিট কেটে দেখবে না, এই কনসেপ্টগুলো ছিল তখন। এবং সেটা আমাদের ওপরে আমাদের 15 বছরের একটা বিরতি, তারপর আবারও রূপলী পর্দায় শতাব্দী রয়ের ম্যাজিক, এবং তিনি ফিরছেন বাৎসরিকের গল্প নিয়ে। দিদি, আমি অনেক দিন ধরে চেষ্টা করেছি, মানে আমার সাংবাদিকতায় আসার সময় আমি কখনো তোমার সাক্ষাৎকার নিইনি, এই প্রথমবার। মানে আমার আজ খুব ভালো লাগছে। কেমন আছো দিদি? ভালো আছি। আচ্ছা, আমি আগে জানি যে এতগুলো বছর বিরতির পর হঠাৎ আবার ফিরে আসা, কোনটা বেশি টেনেছিল তোমায়? না আসলে দেখো, এটা তো আমার ভালোবাসার জায়গা, আমার প্রতিষ্ঠার জায়গা, আমার সব কিছুর জায়গা না সেখানে। তো কিন্তু এতদিনে সময়, প্রপার সুযোগ, প্রপার ডিরেক্টর, প্রপার স্ক্রিপ্ট সব কিছু একসঙ্গে ক্লিক করছিল না বলে করা হয়নি। মৈনাক এখনকার ভালো পরিচালক এবং ওর ছবি মানুষ পছন্দ করে, এবং আমাকে যে সাবজেক্টটা শুনিয়েছে আমার ভালো লেগেছে এবং ডেটটা ম্যাচ করেছে, সেই জন্যে কাজটা হয়ে উঠলো। এই সো কল্ড সিলেক্টিভ বলে না, বরাবর কি তুমি এই সিলেকশনে বিশ্বাস করো? মানে এই দেখেই? হ্যাঁ, বরাবরই। কিন্তু এক সময় ধরো যখন প্রচুর ছবি করা, তখন অনেক কারণে ছবি করতে মানে সিলেকশন কম করতেও হয়েছে। হ্যাঁ, কারণ এই জন্য যে তুমি ইন্ডাস্ট্রিতে আছো, যদি তুমি বারবার 5টা ছবির স্ক্রিপ্ট খারাপ পাও, তোমাকে এতদিন না থাকতে তুমি জানবে, লোক বলবে যে তুমি নেই। তাই জন্য কিছু কিছু ওই খারাপের মধ্যেও কম খারাপের তালিকা তোমাকে তুলে নিতে হয়েছে, তুমি কাজ করেছো। কিন্তু সেরকমভাবেই অনেক সময় বন্ধুত্বের খাতিরে কাজ করতে হয়েছে, অনেক সময় ঠিক আছে এই মানুষটা এরমভাবে রিকোয়েস্ট করছে, সেই জন্য এই আবেগগুলো আমাদের সময়, আমি জানি না এখন কাজ করে কিনা, আমাদের সময় কাজ করেছে। তো সেই জন্য অনেক কাজ করতে হয়েছে। যত দিন গেছে তত সিলেক্টিভ হওয়ার সুবিধে হয়েছে, যে আমি আমি আমার ভালো লাগছে আমি করছি, আমার ভালো না লাগছে আমি করছি না, সেটা করা গেছে। একটা সময় সেই চয়েসটা থাকতো না। এই 15টা বছরে এই সময়টার কথা একটু জানি, অনেক ছবি কি তুমি ফিরিয়ে দিয়েছো? অনেক ছবি না, কিছু ছবি তো হয়েছে, প্রচুর ছবি যে ফিরিয়েছি, রোজ রোজ একটা করে ছবি ফিরিয়েছি তা নয়, কিন্তু কিছু ছবি তো এসছে যে ছবিগুলো আমার ঠিক লাগেনি বা আমার সঙ্গে ম্যাচ করেনি বা সময়ের সঙ্গে ম্যাচ করেনি, সেই জন্য করা হয়নি। টিকে থাকার লড়াই বলে না ইন্ডাস্ট্রিতে, সেটা সইতে হয়েছে? না, আসলে আমার ভগবান আমার সহায় সবসময়। আমি বিশ্বাস করি ভগবান আমার সঙ্গে আছেন বলে আমি আজও এখানে আছি। একেবারে। তো সেই জন্যে আমি মনে করি যে ভগবান আমায় সুন্দর জীবন দিয়েছে, আমি সবসময় কৃতজ্ঞতা জানাই। তো সেই ক্ষেত্রে আমার ওই স্ট্রাগল, টিকে থাকার লড়াই করতে হবে এরকম না। আমার জীবন, আমার মা বলতো খুব স্মুথলি চলার জীবন, যেখানে আমার চয়েসের উপর আমার ভালো লেগেছে করেছে, ভালো লাগেনি করেনি এরকম। কিন্তু টিকে থাকার জন্যে বা অ্যাম্বিশনে, ওই অ্যাম্বিশনে পৌঁছতেই হবে, ওইখানে যেতেই হবে, সেরমভাবে লড়াই কখনো আমি করিনি। আমার মনে হয়েছে যে স্ট্রাগল আমার লাইফে কম হয়েছে, কিন্তু পরিশ্রম প্রচুর হয়েছে। সেই পরিশ্রমের জন্যে আমার যা যা ভালো কাজ করতে পেরেছি তার সঙ্গে অনেক পরিশ্রম যুক্ত আছে।
আগরপাড়া থেকে টালিগঞ্জের ইন্ডাস্ট্রির যাত্রাটা মানে সেই সফরটা স্মুথ ছিল? আমি আগরপাড়া থেকে যখন আমি ক্লাস 4 থেকে আগরপাড়া থেকে চলে এসেছি, আমাদের বাড়ি এখনো আছে ওখানে। আমরা কলকাতায় শিফট করেছিলাম মৌলালিতে। তো স্কুল টুল নর্মাল এতে, তারপরে আমি স্কুলের শেষের দিকে আমি সিনেমাতে আসি, এবং তখনও সেই সিনেমাটা এরম ভাবেই যে একটা সিনেমা করব আর করব না, হ্যাঁ। যেমন নর্মাল, হ্যাঁ বাবা এটাই পারমিশনে তখন জায়গা আছে যে একটা সিনেমা করো। মানে সেটা 1986 এর কথা না, বলছো? 86 এর আগে, আচ্ছা 85 আচ্ছা টাইপের শুটিং মানে আচ্ছা। ওটা। তো সেই সময় ছবিটা হয়নি, দীনেন গুপ্ত ডিরেক্টর ছিলেন। তো কিন্তু তখন মনে হতো যে যদি না করে চলে যাই তাহলে সবাই বলে পারিনি বলে চলে এসছে। ততক্ষণে বন্ধুরা জেনে গেছিল যে আমি সিনেমা করছি। তো সেই জন্যে যদি সেই সিনেমাটা হতো, হয়তো একটা সিনেমা হতো, আর হতে পারতো না। তো সেখান থেকে অনেকগুলো, আর সেই সময় আমার কাছে অনেক সিনেমার অফার আসে, যার মধ্যে আতঙ্ক, যার মধ্যে অমর বন্ধনা প্রথম ছবি রিলিজ হয়েছিল, আতঙ্ক কিন্তু ওটা আমার প্রথম ছবি ছিল। এই ছবিগুলো, এবং আমি বোধহয় একমাত্র হিরোইন যে কোনো ছবি রিলিজের আগে 15টা ছবি ফ্লোরে ছিল। তো আমি কি করতে পারি, কিরম হতে পারে, কেউ না জেনেও আমাকে মনে হয়েছিল যে পারবে বলে হয়তো নিয়েছিল। তো সেই জায়গা থেকে আমার যাত্রা শুরু, এবং না প্ল্যান করে, না ভেবে, না কোথায় পৌঁছবো, কিচ্ছু মাথায় ছিল? প্রথম শটের কথা মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। টিনাতে প্রথম শট ছিল একটা, প্রথম শটটা আমি একবারে দিয়েছিলাম লাইফে, যেটা আমার ওই দেরি করে বাড়ি ফিরছি, জুতো হাতে নিয়ে, আমার এখনো মনে আছে, জুতো হাতে নিয়ে বাড়ি ফিরছি, সোফায় ধাক্কা লাগছে, আমি চমকে যাচ্ছি, আবার লুকিয়ে লুকিয়ে ফিরছি, এটা আমি একবারে দিয়েছিলাম, সবাই খুব ভালো বলেছিল। সেকেন্ড শটটা ছিল আমার ওই ছাতের মধ্যে গানের শট, যেটা আমার 14 বার রিটেক হয়েছে। সেই সময় তোমরা যে সময়টা দাপিয়ে চুটিয়ে কাজ করেছো, এত মেকআপের তো এত কিছু ছিল না, যে লাউড মেকআপ, কত মানে সাধারণ ভাবে উইদাউট মেকআপ ছবি করেছি আমি, কত ছবিতে তোমাকে উইদাউট মেকআপ, একটা বেনুনি করা, ছোট টিপ, শাড়ি। এই বদলে যাওয়া ইন্ডাস্ট্রিকে কেমন লাগছে? সোসাইটি বদলে গেছে, জেনারেশন বদলে গেছে, সমাজ বদলে গেছে, ভাবনা চিন্তা বদলে গেছে। তো সেরকম ইন্ডাস্ট্রি তো সেইগুলো, সেই মানুষগুলোকে নিয়ে, সুতরাং টেকনোলজি বদলে গেছে। সেই বদলে যাওয়াটাই ইন্ডাস্ট্রিতে চোখে পড়ছে। এখন সবাই বলে না যে কাস্টিং কাউচ, কখনো শিকার হয়েছো তুমি? না, একদমই না। প্রথমত একটা হচ্ছে, আমি তখন ছোট ছিলাম, বাবা সবসময় সঙ্গে থাকতেন, ফ্লোরে যেতেন সবসময়। আমি আমার কলেজ লাইফেও আমাকে বাবা কলেজে দিয়ে এসেছে, আমার বিয়ের পরেও বাবা আমার সঙ্গে শুটিংয়ে গেছে, সেই জন্য ওটা নিয়ে কখনো ওই স্টেজে আসেনি। কিন্তু কাস্টিং কাউচ যদি ফিল্মের কথা বলো, সব ক্ষেত্রেই তাই আছে, মানে নামটা হয়তো অন্য, এবং তুমি সেটাকে অ্যাকসেপ্ট করছো, মানে কতটা বাধ্যবাধকতার সঙ্গে করছো, বা কতটা তোমাকে চয়েস, ওটা না তুমি কাস্টিং কাউচে রাজি আছো কিনা। তো সেই চয়েসটা তুমি অ্যাকসেপ্ট করছো কি রিজেক্ট করছো, সেটা তোমার উপরে। আমি যদি বলি যে পরপর হিট কি তাপস পালের সঙ্গেই তোমার ছবিতে? পরপর হিটগুলো যেগুলো তুমি কাকে মনে করো যে পরপর হিট পেয়েছো? আসলে আতঙ্ক প্রসেনজিৎকে নিয়ে হিট, গুরুদক্ষিণা কমার্শিয়ালি সুপার ডুপার হিট, সেটা তাপস পাল। তারপর আবার একটা ছবি করেছিলাম বৌমা, আমি আর প্রসেনজিৎ, সেটাও হিট। ওই তখন পরপর সব ছবিগুলোই হিট, কিন্তু ওই অল্টারনেটিভ, আমরা এই 3-4 জনই তো পারমুটেশন কম্বিনেশন করে কাজ করতাম, তো সেই জন্য হিটে সবার সঙ্গে হিট আছে। ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়, মানো? বন্ধু হয়, আমি ইন্দ্রাণী দত্ত খুব বন্ধু ছিলাম, হয় বন্ধুত্ব হয় না তা নয়, কিন্তু এখন মনে হয় এখন আরো বেশি সহজতা, বন্ধুত্বের আরো বেশি সহজ আমার মনে হয়, কেননা এখন মানুষ, ছেলেমেয়েরা অনেক বেশি ব্রড মাইন্ডেড হয়েছে না, মানে অনেক বেশি খোলামেলা, নিজের জীবন সম্পর্কে বা গোপনীয়তা অনেক কম আছে, তো সেই জন্য বোধহয় বন্ধুত্ব হওয়াটা কিন্তু সহজ এখন। তুমি যেই গোপনীয়তার কথা বললে, এখন তো প্রত্যেক তারকার জীবনই সোশ্যাল মিডিয়ায় এতটা পাবলিক, এতটা ওপেন, কিন্তু
তোমরা যারা কাজ করেছো একটা সময়, তাদের কিন্তু লাইফ এতটা পাবলিক নও। এটা কি খুব বুঝেই সিদ্ধান্ত? না, কারণ তখন আমাদের মধ্যে সিস্টেম ছিল ওটা, এবং আমাদের ডিরেক্টর প্রডিউসাররা বলতো এটা করবে, হুম। করো না। আমাদের ডিরেক্টররা বলতো যে ফাংশনে যাবে না। আমাদের ডিরেক্টররা বলতো যে বেশি ছবি করবে না, মানে যত বেশি এক্সপোজ হবে, টিভিতে কাজ করবে না, তারা বাড়িতে বসে বিনা বিনা পয়সার টিকিট না কেটে দেখলে তোমাকে সিনেমাতে টিকিট কেটে দেখবে না, এই কনসেপ্টগুলো ছিল তখন। এবং সেটা আমাদের ওপরে আমাদের শেখাতো, মানে যে কি কি করা উচিত না। যত তুমি আড়ালে থাকবে তত বেশি তোমার সম্বন্ধে চাম থাকবে মানুষের, তোমার যত বেশি কম কম লোকে দেখবে। তুমি এমনি রাস্তায় ঘুরো না, এমনি এরকম, মানে এই জায়গাগুলো, এগুলো আমাদের শেখানো হতো। এবং আমরা জানতাম এটা মানে একটা অ্যাক্টারের পার্ট অফ মাই লাইফ, মানে এটা যদি আমাকে আমি যদি অ্যাক্টিং করি তাহলে আমাকে এগুলো করতে হবে। যেমন এখন জিমে যাওয়াটা কম্পালসারি, এখন যেমন সোশ্যাল মিডিয়ায় কম্পালসারি, কি খাচ্ছি কি পড়ছি দেওয়াটা, সবটাই। হ্যাঁ সবটাই। তো তখন ওটা কম্পালসারি ছিল, তুমি পাবলিকলি যাবে না। শো করলে আমরা অনেক সময় সিনিয়র ডিরেক্টরকে না বলে শো করতাম, সেটাও কম হতো কিন্তু তাও কম করতাম, যাতে দেখে নিয়েছে মানে তোমায় আর কিভাবে দেখবে, মানে এই ভাবনাটাই তখন পাল্টে গেছে। সেটা মেনে আসছো বলেই কি তুমি সোশ্যাল মিডিয়ায় এতটা ইনঅ্যাক্টিভ? না, তার জন্য নয়। একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ইনঅ্যাক্টিভের কারণ হচ্ছে যে এই যে রোজ রোজ নতুন নতুন, মানে আমি ধরো আজকে যেটা শিখলাম কালকে এটা অনেক পিছিয়ে গেল, আবার নতুন করে শিখতে হবে সেটা। আর তারপরে আবার পোস্ট করবো বা সবটা জানানোর তো দরকার নেই। রিল বানায় শতাব্দী রায়? হ্যাঁ, মাঝে মাঝে। হ্যাঁ। হ্যাঁ, বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কবিতাটাই বানানো। হ্যাঁ, আমরা কবিতাটাই দেখছি না, এমনি আমি কবিতা ছাড়া না, বলছি। এমনি দেখো, আমার একটি মেয়ে আছে নিবেদিতা বলে, আর জাভেদ বলে একটি ছেলে আছে, ডিউ বলে একটি ছেলে, যারা আমাকে ভালোবাসে। এবং তারা ওই আমি হাঁটি চলি তারা বানায়, তারা নিজেরাই মিউজিক লাগায়, তারাই নিজেরাই করে, তারা খুশি হয় সেই ভেবে সেরমভাবেই চলে। মানে কোনো তার মধ্যে আমার খালি চেহারাটাই আছে, আর কিছু থাকে না। ভালো লাগেনি বলে কোনো ছবি থেকে বেরিয়ে আসা হয়েছে, করবো না, ভালো লাগেনি, বা কোনো কিছুই ভালো লাগেনি? হ্যাঁ, না, ছবি করার পরে বেরিয়ে আসেনি, কারণ করতে করতে সেটা অনেকের সঙ্গে প্রবলেম হয়েছে, অনেকে ভুল স্ক্রিপ্ট যা বলেছিল সেটা হয়নি, অর্ধেক গিয়ে দেখেছি, কিন্তু তাতেও বেরিয়ে আসেনি, কারণ জানি সে বিপদে পড়বে। তবে মনে আছে যে আমার ওই একজন ডিরেক্টর আসতো, এসে বলেছে যে যা চরিত্র নিয়ে তোমার কাছে এসে, তখন মানে এইটা তুমি ছাড়া কেউ করতে হবে, ঠিক আছে, আমি তখনও শুনছি। তারপরে বলছে যে দারুণ, এই বলে স্ক্রিপ্টটা পড়াতে শুরু করেছে। আমার প্রথম থেকেই স্ক্রিপ্টটা ভালো লাগছে না। আর তখন আমি মানে যে হিরোইনগুলো যেরকম ক্যারেক্টার করে সেই ক্যারেক্টারে একবার নতুন করে শোনাচ্ছি, কিন্তু তার আগে ভূমিকা এত দিয়েছে দারুণ কিছু আমি শুনেছি। আমাকে বললো যে তাহলে এটা আমরা করছি। আমি বললাম আমি করছি না। ও বৌদি আমাকে বলছে, বৌদি কি বলছে, করবে না? না, করবো না। বলছে কেন? বা অনেক সময় এরকম হয়েছে, ধরো দুটো হিরোইন ছবিতে, আমি কনফিউজ কোন রোলটা বেশি ভালো। আচ্ছা। আমি বলেছি আমি করবো না। কেন? আমি বুঝতে পারছি না কোনটা বেশি ভালো, ওই জন্যই করবো না। তারপরে একটা ছবিতে আমার মনে আছে, প্রডিউসার না একটা ছেঁড়া জুতো পরে এসেছিল আমার বাড়িতে। তো আমি দেখে বলেছিলাম যে জুতোটা ছেঁড়া ছবি করতে পারবে না, আমি করিনি। কিন্তু সেই ছবিটা 2 মাসের মধ্যে তৈরি করে রিলিজ করেছে। হ্যাঁ 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 হ্যাঁ। বা আমার ক্ষেত্রে অনেক সময় এরকমও হয়েছে যে অনেকগুলো ছবিতে না বলেছি, আমার তারপর ধরো 4টে ছবিতে না বললাম, 5টা ছবি যখন এলো ভালো, অনেকগুলো না বলেছি, এবার করা উচিত, ভুল ছবিটা করে ফেললাম, সেটাও হয়েছে। ইন্ডাস্ট্রিতে শত্রু আছে তোমার? হ্যাঁ, শত্রু তো সর্বত্র থাকে, এবং বন্ধুরূপী শত্রু আছে, শত্রুরূপী শত্রু আছে। চিনতে পারো? অনেক পরে, এখন আর চিনে আমার লাভ কি? স্পষ্টবাদী তুমি? হ্যাঁ, মানে স্পষ্টবাদিতার মধ্যে তফাৎ আছে, মানে মুখের মধ্যে হার্ট করে অপমান করে না। আমার স্পষ্টবাদী হচ্ছে যে আমি তোমাকে যেটা ফিল করছি এটা তো বলে দেওয়া উচিত। আমি যদি সেটা তোমাকে সেই ওয়েতে বলবো, কিন্তু এরম নয় যে সবার সামনে অপমান করলাম বা তোমাকে আমি দুঃখ দিলাম, সেই স্পষ্টবাদী আমি নই। কিন্তু আমি যেটা মনে করি সেটা আমি স্পষ্টতার সঙ্গে বলে দিই। দুঃখের কথা বলায় শতাব্দী রায় দুঃখ পায়?
শতাব্দী রায় সম্পূর্ণ মানুষ, যার মধ্যে দুঃখ, সুখ, আনন্দ, সবটা আছে। মন খারাপ, ভালো লাগা সবকিছু আছে। সুতরাং দুঃখ পাওয়াটা খুবই আছে, মানে ইয়েতে ভুল মানুষকে বিশ্বাস করলেও দুঃখ পাই, যেটা ভাবছি অস্থিরতার সঙ্গে হলেও দুঃখ পাই, সম্পর্ক হারানোর দুঃখ পাই, সব কিছুতে দুঃখ তো আছে। দুঃখ বিলাসী নই, কিন্তু দুঃখ পাই। দুঃখ পাও। তিনটে ছবির ক্যারেক্টার যা তোমার মানে সবসময় একদম মনের কোঠায় থাকে, তিনটে চরিত্র। দেখো, আতঙ্ক যেমন দারুণ, অন্তর্ধানও দারুণ, মানে ওই চরিত্রটা সেটা প্র্যাকটিক্যালি দেবশ্রী রায়চৌধুরীর উপরে গল্প ছিল। আবার কমার্শিয়াল ছবি হিসেবে লালপান বিবি দারুণ, মানে অ্যাকশন ছিল, নাচ গান ছিল সেটা। কিন্তু অন্য দিক থেকে মনে মনে বলে আমি একটা ছবি করেছিলাম পার্থপ্রতিম চৌধুরী, আমি আর প্রসেনজিৎ, সেটা খুব ভালো ছিল চরিত্রটা। তারপরে অনেক আছে, আবিষ্কার বলে একটা ছবি করেছিলাম, এরকম অনেক। পুরনো কি ফিরে পেতে চাও, মানে পুরনো তোমাকে? হ্যাঁ, 15 বছরে ফিরে যেতে পারা দারুণ হতো। 15 বছর ফিরতে পারলে, আমি যদি এখন ওই বয়সে ফিরতে পারতাম, অনেক বেশি সময় পেতাম, ভুলগুলো সব শুধরে নিতে পারতাম, সুন্দর, যত সুন্দর ছিলাম এখন দেখে বুঝতে পারি ওয়া কি সুন্দর ছিলাম। এখনো সুন্দরী তুমি। সেই সুন্দরতা ফিরে পেতাম। তারপরে অনেক কিছু সিদ্ধান্ত, মানে আমার এখন চাই হচ্ছে সেই বয়সটা আর এখনকার ম্যাচুরিটিটা। বেশ, তাহলে দুটো যদি মিক্স হয় তাহলে দারুণ। কোনো একটা ছবির নাম বলো যেটা করে মনে হচ্ছে হে হায় রে কেন করলাম এই ছবিটা। আমি এটা করেছিলাম কলঙ্ক বলে, আমি বলি আমার জীবনের কলঙ্ক সেটা। সেটাতে নতুন হিরো ছিল, কি বাজে ছবি। আমি তার সেটাও কারণ আছে করার ছিল। আমার প্রথম যে ছবি দীনেন গুপ্তর ছবি, সেই ছবিটার যে স্ক্রিপ্ট লিখেছিল এবং যিনি আমাকে দীনেন গুপ্তর কাছে নিয়ে গেছিল, সেই ছবির ডিরেকশন দিয়েছিল। আচ্ছা, তাই জন্য তাকে না বলা যায়নি। এবং সে যখন আমি পরে দেখলাম যে হিরোটিরোকে আমি জানতাম না, তখন এসে দেখলাম তাদেরকে নিয়ে কাজ করেছে, এবং সেটা ছবি হিসেবে বাকিও যারা আমরা ছিলাম সবাই খুব বুঝেছি, খুব খারাপ ছবি করেছি। তাহলে এখন এই সময় দাঁড়িয়ে শতাব্দী রায় না বলতে পারে বলেই কি এত মানে কম কাজ করেন? হ্যাঁ, না বলতে পারাটা এখন শিখেছি। এবং আমাকে একজন ভালো বলেছিল, আমাকে একটা প্রোগ্রামের জন্য বলেছিল, তো আমি ভীষণ যেতে পারবো না, তার আমি রিজন বলেছিল। সে আমাকে বলেছিল যে এই কথাটা না যারা অর্গানাইজার তাদেরকে একটু বলে দিও। আলাম কেন, তোমাকে তো বলে দিলাম। পুরো না এত সুন্দর করে না বললে যাতে মনে হলো হ্যাঁ হলেও এর থেকে ভালো হতো না, তো সেটা তুমি বলে দিও। তো এখন আমি সেটাই। আচ্ছা, এত কম মিডিয়ার সামনে কেন আসো? একদম আমি তো বললাম আমার এত বছরের জার্নিতে আমি প্রথমবার আজ সাক্ষাৎকার নিচ্ছি, কেন? ভালো লাগে না আসতে, মানে ভালো লাগে, আবার সময় দিতে হবে এই করতে। এই দুদিনে আমি যত মিডিয়ার সঙ্গে মিট করলাম, আমার বোধহয় গত 30 বছর এত মিট করিনি। শুধু ছবিটার ক্ষেত্রে এবং ইন্দ্রনীল সব ব্যাপারটা সেট আপ করেছে বলে একসঙ্গে। তা না হলে যারা ফোন করে ইন্টারভিউর জন্য অনেকেই করে, আমি অনেকবার নাই শুনেছি। মানে ওই সময়টা না আমার কাছে মনে হয় যে ধরো এখন একটা রিজন আছে, ছবির প্রচার আছে, ঠিক আছে, কিন্তু বিনা রিজনে ওই সময়টা আমি পরিবারকে দিতে পারবো। ওই সময়টা আমি মানে তুমি আসতে আমাকে তো 1 ঘন্টা দিতে হবে, তো সেই 1 ঘন্টা তো আমি আমার মেয়ের সঙ্গে থাকতে পারবো, আমার ছেলের সঙ্গে কথা বলতে পারবো, আমার বরের সঙ্গে রাগ করতে পারবো। এই কারণেই তুমি আলাদা বোধহয় বাকিদের থেকে, না? কোনো ছবি এমন বা কোনো অভিনেতার কথাই বলি, আগে জানি কোন অভিনেতার সঙ্গে কাজ করতে তুমি বেশি কমফোর্ট ফিল করতে সেই সময়? সে সবার সঙ্গে, সেটা কোনো না, কারণ যতদিনে আমরা অ্যাক্টিং করা শুরু করে দিয়েছি এবং এত বেশি কাজ করেছি, তখন আমাদের কাছে এখনো পর্যন্ত এই জায়গাটা ছিল না, মানে কো অ্যাক্টরটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, আমাদের কাছে সেই চরিত্রটাই ইম্পর্টেন্ট। অনেক সময় অনেক বাংলাদেশি হিরোর সঙ্গে কাজ করেছি এখানে, কিন্তু আমি জানি না হিরোটা কে, মানে কিরম দেখতে আমার কোনো ধারণা নেই। আমরা তাকে নিয়ে গান গেয়ে গেলাম, এই করে গেলাম, পরে সে শিডিউলে এসছে, তখন দেখেছি আচ্ছা এই হিরো, মানে এরকম। তো
তো আমাদের সেই জন্যে অ্যাক্টিংটা অভ্যেসে এবং এতদিনের কাজের দৌলতে করা, তার সঙ্গে কোনো মানে কমফর্ট লেভেল আছে কি নেই সেটা কোনো ইম্পর্টেন্ট নয়। এবং এটাই ইম্পর্টেন্ট যে যদি তোমার সঙ্গে আমার সঙ্গে নতুন কেউ কাজ করে তাকে কমফর্টেবল করার জন্য আমি চেষ্টা করি যে সে যেটা আমার সঙ্গে একদম মনে করে আমি অনেক দিনের বন্ধু, আমি যদি অনেক দিনের চাকরি আমাকে চেনে, এরমভাবে যদি সে কাজ করে তাহলে আমরা একটু ভালো। আর এখন সব ছেলেমেয়েরা এত প্রফেশনাল, কোনো ওই আলাদা করে কোনো লেভেল হয় না। ওই এখন দাঁড়িয়ে ধরো তুমি হিরোইন, এবং যদি হিরোরকে তোমাকেই পছন্দ করতে বলা হয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর চিরঞ্জিত চক্রবর্তী, তাদের মধ্যে কাকে তুমি পছন্দ করবে? সেটা আমার চরিত্র, মানে যদি যে চরিত্রটায় যাকে স্যুট করবে তাকে পছন্দ করা হবে, যে ওই চরিত্রটা এখন চিরঞ্জিতদাকে ভালো মানাচ্ছে না প্রসেনজিৎকে ভালো মানাচ্ছে। তো সেই চরিত্রে সেই মানে ম্যাচুরিটিটা এখন এসে গেছে যে আমার ছবির স্বার্থে কাকে প্রয়োজন হবে। এবং সেটা হয়তো আগে হলে হতো যে এর সঙ্গে আড্ডা মারতে ভালো লাগবে, এর সঙ্গে প্রচুর সময় এটা ভালো লাগবে, এখন ওই ওই আড্ডাটা এখন কাজের জন্য এই ভালো, এই চরিত্রের জন্য ভালো থাকে না। ইন্ডাস্ট্রিতে শোনা যায় যে দেবশ্রী রয় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তোমার একটা মনের একটা অমিল কাজ করেছে, সেটা এখনো আছে? ঋতুপর্ণার সঙ্গে একদমই নয়, ঋতুপর্ণার সঙ্গে কোনোদিনই হয়নি। ঋতুপর্ণার আমি একটা ছবিতে কাজ করেছিল আমার ডিরেকশনে, তখন একটা পোস্টার রাখি সাওয়ান্ত যে এটা আইটেম নাম্বার পোস্টারে তোমার পরিচালনায় না ছবিটা, পোস্টারে ছোট ছবি হয়েছিল বলে ওর একটু মনে খারাপ হয়েছিল, কিন্তু মনোমালিন্য বা কোনোদিন আমার সঙ্গে ঋতুপর্ণার কোনো প্রবলেম হয়নি। দেবশ্রীর সঙ্গে আমার সম্পর্ক কোনোদিন ভালো ছিল না, দেবশ্রীর সঙ্গে কোনোদিন আমার কথা হতো না যখন কাজ করতাম, কিন্তু এখন হয়, আমাদের সঙ্গে এখন যোগাযোগ আছে, আমরা কথা বলি, দেখা হয়। কোনো ছবি থেকে বেরিয়ে গেছো এরকম হয়েছে দেবশ্রী রয় রয়েছেন বলে? না, আমরা তো প্রথম থেকে করিনি একসঙ্গে, ও করেনি আমিও করিনি যে ছবিতে আছে বলে, তো বেরিয়ে যাওয়ার প্রশ্ন ওঠেনি, কারণ বেরিয়ে যাওয়ার আগে তো আমি জানি, ঢোকার আগে তো জানবো যে কি আছে, বেরোবো কেন পরে, বেরোলে আগেই বেরোবো, ঢুকবোই না আর কি। আচ্ছা, এই বদলে যাওয়া ইন্ডাস্ট্রিকে তুমি 15 বছরই ধরি আমি, 15 বছর পর দেখলে যদি তোমার কোনো মনে হচ্ছে যে এই বদলগুলো দরকার, মানে পুরনো যেগুলো ছিল সেগুলো যদি ফিরে আসতো আরো গ্রোথ হতো, আরো ভালো হতো ইন্ডাস্ট্রি? না দেখো, এগিয়ে যাওয়ার এতে পুরনোকে ফিরে আসতে হবে না, তুমি শুধুমাত্র তোমার যেটা হয়, ধরো আজকে পুরনো অ্যাক্টররা কাজ করতে পারে, কারণ সে অ্যাক্টিংয়ে যদি ফরম্যাট পাল্টায় বা করে, হ্যাঁ, কিন্তু বাকি আজকে ধরো আমাকে যদি কম্পিউটারে বসাও আমি পারবো না। তো হয়তো পারে যে টেকনিশিয়ানরা নিজেদেরকে আপগ্রেড করেছে, যারা নিজেদেরকে মানে এই সময় ফটোগ্রাফি কিরম হয়, এই সময় লাইটিং কিরম হয়, এরকম যারা জেনেছে, এডিটিং টেবিলে বসলে কি হয়, তারা নিশ্চয়ই এখন কাজ করতে পারবে। কিন্তু পুরনো ফর্মুলা নিয়ে তো এখন কাজ করা যাবে না, কারণ এখন তো সবকিছু পাল্টে গেছে। আর দেখো, নিজেদের সময় সবসময় ভাল লাগে, হ্যাঁ, নতুনের সঙ্গে যতক্ষণ না আমি অভ্যস্ত ততক্ষণ আমার এই ভালো লাগাগুলো পুরনোর জন্য আবেগ বেশি থাকবে। কিন্তু সেটাও ঠিক যে পুরনো আবেগ নিয়ে আমি যদি বারবার চলি তো এখন চলতে পারবো না। আজকে আমার মোবাইলের যুগে আমি যদি পেজারকে খুঁজে বেড়াই বা পেজারের সময় যদি আমি চিঠিকে খুঁজে বেড়াই, তাহলে তো এগিয়ে চলার কথা নয়। এখনকার ছবি দেখো? দেখা হয়নি অনেকদিন। শেষ কোন ছবি দেখেছো? আমি ওই দেব দেখেছিল বলে খাদানে গেছিলাম, ওটা দেখেছিলাম, বাকি আমার আর সেরকম ভাবে। আমি হিন্দি ছবি লাপাতা লেডিস দেখেছি। এখনকার যদি বলি যে কোন অভিনেতার সাথে কাজ করার ইচ্ছে আছে, কাদের অভিনয় ভালো লাগে তোমার? আমি সেরকম ছবি দেখিনি, মানে এখনকার মানে যদি বাংলাতে বলো সেরকম ভাবে সবার ছবি দেখা হয়নি। যিশুকে তো আগে থেকেই জানতাম, যিশু খুব ভালো অভিনেতা, যে যিশু শাশ্বততা তো পুরনোই, কিন্তু ভালো অভিনেতা প্রথম থেকে। ওই জন্য বাদ বাকি যদি নতুন জেনারেশনের কথা বলো, আমি সেরকমভাবে এদের কাজ দেখিনি, তাই জন্যে বা মানে আমি চুজ করতে পারবো না যে এ ভালো এ খারাপ। কিন্তু এটা ভাবি যে এরা নিশ্চয়ই ভালো বলেই ছবি করতে পারছে, ভালো বলেই অন্যদের থেকে এগিয়ে আছে, যারা সফলভাবে কাজ করছে। তো তারা তাদের মতন করে কাজ করে, তাদের নিজেদের বেস্ট দিয়ে তারা নিশ্চয়ই কাজ করছে। এখনকার কোনো পরিচালক আছে যার স্ক্রিপ্ট এলে পরে তুমি মোটেই ফেরাবে না, না বলবে না? না, এখন দেখো, এখন আমাকে যদি কাজ করতে হয় তাহলে এদের সঙ্গেই কাজ করতে হবে, এখন যারা ডিরেকশন দিচ্ছে তো তাদের সঙ্গে, এবং
তারা যদি আমার চরিত্রটাকে ঠিক ঠিক করে তো নিশ্চয়ই তাদের সঙ্গে সবার সঙ্গে কাজ করবো। পরিচালনায় ফিরবে আর? এত সময় খুব অভাব এখন, মানে এত সময় দেওয়া, পরিচালনাটা একটা অনেক লম্বা প্রসেস, সেই প্রসেসটা আমার মনে হয় না এখন আর আমি দিতে পারবো। 4 বারের এমপি শতাব্দী রয়, ওই পলিটিক্যাল ওই আঙিনায় কতটা সফল? 4 বার হওয়াটাই তো সফলতা। একদম, কাজ করে যেতে হয় মানুষের জন্য। সেখানে শতাব্দী রয়কে মানে কিভাবে মানুষ দেখেন একটু বলো না। মানুষ ভালোবাসে, তাই জন্য এতবার ধরে আমাকে মানে তারা ভোট দিয়েছে, বিশ্বাস করে, তারা আমাকে ভালোবাসে, এবং সেই ভালোবাসা 2009 থেকে একই আছে। একদম। তার জন্য আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ। আমি বারবার বলি যে তারা আমাকে এতবার সুযোগ দিয়েছে এবং আমাকে ভালোবাসা বজায় রেখেছে। এবং এই বাৎসরিক আসার পর, পর্দায় আসার পর কিন্তু দর্শকদের আকাঙ্ক্ষাটা আরো বেড়ে যাবে যে এবার মানে তারা অনেকেই ভেবে নিয়েছেন, আমি ট্রেলারের নিচে কমেন্ট সেকশনে দেখছিলাম যে এবার তাহলে শতাব্দী রয় রেগুলার কাজ করবেন, আমাদের পর্দায় নিয়মিত দেখতে পাবো। যদি সেরকম সবটা ম্যাচ করে নিশ্চয়ই কাজ করবো। বেশ, শেষ করবো, বাৎসরিক রিলিজ করছে, দর্শকদের কি বলবো? আগামী 6 জুন, 6 জুন বাৎসরিক রিলিজ হচ্ছে। আমি চাইবো, অনেক বছর পর আমি কাজ করলাম, ছবিতে অ্যাক্টিং করলাম, মৈনাক ভৌমিকের ডিরেকশনে, আমি আর রীতা ভরি আছি। তো আমি আপনাদেরকে বলবো, যারা আমাকে ভালোবেসে এসেছেন, যারা ভালোবাসেন, যারা আমার অভিনয় কেন করছি না বলে প্রশ্ন করেন দেখা হলে, তাদেরকে বলবো যে হলে আসুন, বাৎসরিক দেখুন, এবং আমি কতটা ভালো কতটা কম ভালো সেটা জানান। থ্যাংক ইউ।